আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ক্লাস 7। আর কে নিউজের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শুরু করছি মাল্টিমিডিয়া অনলাইন ক্লাস। আই অ্যাম মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস রেজা, অ্যাসিস্ট্যান্ট টিচার সোসিওলজি, রতন দিয়া রজনীকান্ত গভর্নমেন্ট মডেল হাই স্কুল, কালুখালী, রাজবাড়ী। ইংলিশ ফর টুডে ক্লাস 7। আজ আলোচনা করব ইউনিট 4 লেসন 3 পেজ নাম্বার 33-এর এ নিউ জেনারেশন গল্পের বি অ্যান্ড সি। পার্ট বিতে একটা ভোকাবুলারি টেস্ট দেওয়া আছে আমাদের জন্য, এবং এখানে ইনস্ট্রাকশনে বলছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার কারেক্ট ডেফিনেশনস। ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা, কারেক্ট মানে হচ্ছে সঠিক, ম্যাচ মানে হচ্ছে মিলানো, অর্থাৎ শব্দগুলোকে তাদের সঠিক যে সংজ্ঞা তার সাথে মিল করো। আমরা নিচে যে ছকটা দেখতে পাচ্ছি, সেখানে এক পাশে হচ্ছে কিছু ওয়ার্ড দেওয়া আছে আর অন্য পাশে হচ্ছে সেগুলোর সঠিক যে সংজ্ঞা তা দেওয়া আছে। তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে সঠিক যে শব্দগুলা বা সংজ্ঞাগুলা সেগুলাকে মিল করানো। তো প্রথম শব্দটা হচ্ছে দেখো র‍্যাটরিক। র‍্যাটরিকের বাংলা অর্থ হচ্ছে অলংকরণ। এরপর 2 নম্বরে রয়েছে অটোক্রেসি মানে স্বৈরতন্ত্র। এরপর রয়েছে হচ্ছে কনসিয়াসনেস মানে হচ্ছে সচেতনতা। তারপর পরের পৃষ্ঠা যেটা রয়েছে সেটা হচ্ছে প্যারাডক্স, হ্যাঁ, যেটা হচ্ছে বিপরীতমুখী কোনো বিষয়কে বোঝায়। আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ফ্রাস্ট্রেশন, যার বাংলা অর্থ হচ্ছে হতাশা। তারপর আমরা যদি ডেফিনেশনের দিকে খেয়াল করি, ডেফিনেশনের ঘরটার প্রথমে যেটা লেখা আছে সেখানে বলছে আ প্যারাডক্সিক্যাল সিচুয়েশন ওয়্যার টু অপোজিট কন্ডিশনস এক্সিস্ট সাইমালটেনিয়াসলি। প্যারাডক্সিক্যাল মানে হচ্ছে বিপরীতমুখী, সিচুয়েশন মানে হচ্ছে অবস্থা, সাইমালটেনিয়াসলি মানে হচ্ছে একই সাথে। তো তাহলে দেখো, মানে এটা হচ্ছে এমন একটা বিপরীতমুখী অবস্থা যেখানে একই সাথে দুইটা বিপরীত অবস্থা দেখা যায়, ঠিক আছে, বা যেখানে একই সাথে দুটো বিপরীত জিনিস থাকে, এক্সিস্ট করে আর কি। তো সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি হচ্ছে, দেখো, এই যে আমরা এখানে দেখলাম, হ্যাঁ, এখানে যে প্যারাডক্সটা আমরা পেয়েছি, হ্যাঁ, অর্থাৎ প্যারাডক্স শব্দটাকে তুমি মিল করতে পারো কার সাথে? প্যারাডক্স শব্দটাকে তুমি মিল করতে পারো হচ্ছে এ নাম্বারের সাথে, অর্থাৎ 4 এর সাথে মিলবে হচ্ছে এই যে এখানে আমি আনসারটাও আবার তোমাদের জন্য লিখে দিলাম। আচ্ছা, এরপর দেখো বিতে বলছে যে the use of language to persuade or influence often in a manipulative way। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, ইউজ মানে হচ্ছে ব্যবহার, পারসুয়েড মানে হচ্ছে বিশ্বাস করানো বা কাউকে একটু পটানো, হ্যাঁ, বিভিন্ন কথা বলে অনেক সময় আমরা মানুষকে পটাই না, সেটাকে আমরা বলি হচ্ছে পারসুয়েড। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাবিত করা, ওপেন মানে হচ্ছে প্রায়, আর ম্যানিপুলেটিভ মানে হচ্ছে ধান্দাবাজি, মানে সহজ কথায় যদি বলে থাকি। তাহলে দেখো, দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এমন ধরনের ভাষার ব্যবহার টু পারসুয়েড অর ইনফ্লুয়েন্স যার মাধ্যমে অন্যকে পটানো যায় বা প্রভাবিত করা যায়, often in a ম্যানিপুলেটিভ ওয়ে, হ্যাঁ, অর্থাৎ তাকে ম্যানিপুলেট করার জন্য বা তাকে পটানোর জন্য বা প্রভাবিত করার জন্য আমরা যেই ধরনের ভাষা ব্যবহার করে থাকি সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অলংকরণ বা র‍্যাটরিক, হ্যাঁ। তাহলে দেখো, আমাদের এই বি নাম্বারটা মিলবে কার সাথে? বি নাম্বারটা মিলবে হচ্ছে আমাদের নাম্বার 1 এর সাথে। তাহলে এখানে আমি দিতে পারি হচ্ছে 1। হ্যাঁ, মানে অলংকরণ বলতে আসলে কি বুঝে? অলংকরণ মানে হচ্ছে এমন একটা বিষয় বা এমন একটা ভাষার ব্যবহার যার মাধ্যমে তুমি যে কোনো একটা বিষয়কে কি করতে পারো, অন্যকে সহজে বিশ্বাস করাতে পারো বা তার মানে জিনিসটার প্রতি আগ্রহ তৈরি করতে পারো বা তাকে প্রভাবিত করতে পারো, ঠিক আছে। এরপর সি নাম্বারে আমরা যেটা দেখেছি, দেখো, আ সিস্টেম অফ গভর্নমেন্ট where power is held by one person with absolute authority। সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি, অর্থাৎ সরকারের এমন একটা পদ্ধতি যেখানে সব ধরনের ক্ষমতা, এখানে পাওয়ার মানে শক্তি না বলে আমরা ক্ষমতা বলবো,
যেখানে সব ধরনের ক্ষমতা কার আছে, একজন ব্যক্তির কাছে আছে, উইথ অ্যাবসলিউট অথরিটি, অর্থাৎ সার্বভৌম মানে সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী যিনি। অর্থাৎ এই যে এটা এমন এক ধরনের সরকারের পদ্ধতি যেখানে হচ্ছে একজন ব্যক্তির কাছে মানে সর্বোচ্চ কর্তৃত্ব থাকে, তিনিই হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তো এই জিনিসটা তো তোমাদের পারার কথা, এটা হচ্ছে 2 এর সাথে মিলবে, অর্থাৎ অটোক্রেসি। হ্যাঁ, অটোক্রেসি বা স্বৈরতন্ত্রকে বলা হয় হচ্ছে যে স্বৈরতন্ত্র হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে হচ্ছে ক্ষমতার মালিক শুধুমাত্র একক ব্যক্তি হয়ে থাকে। তাহলে দেখো 2 নাম্বার যাবে হচ্ছে আমাদের সি এর সাথে। ওকে, আমি এখানে একটু লিখে লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আর এপাশে কি আছে দেখি, অ্যাওয়ারনেস অর আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং, স্পেশালি দ্য স্টেট অফ ওয়ান্স মাইন্ড। অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা, আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বুঝতে পারা, স্পেশালি মানে হচ্ছে বিশেষত। অর্থাৎ সচেতনতা বা কোনো কিছু বুঝতে পারা, বিশেষ করে মানুষের মনের কথা বুঝতে পারা বা মানসিক অবস্থা বুঝতে পারা। তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কার সাথে মিলাবো? এটাকে আমরা মিলাতে পারি হচ্ছে কিসের সাথে, এটাকে আমরা মিলাতে পারি হচ্ছে 3 এর সাথে। দেখো, অর্থাৎ এই যে কনসিয়াসনেস, হ্যাঁ, কনসিয়াসনেস মানে হচ্ছে সচেতনতা, কনসিয়াসনেস এর আরেকটা সিনোনিম হচ্ছে এই যে অ্যাওয়ারনেস। ঠিক আছে, অ্যাওয়ারনেস এবং কনসিয়াসনেস কিন্তু একই কথা, দুটার অর্থই হচ্ছে সচেতনতা। আর সচেতনতা বলতে আমরা এমন অবস্থাকে বোঝাই যেখানে আমরা কি করি, অন্যের মানসিকতা বা অন্যের চিন্তাধারা বুঝতে পারি। হ্যাঁ, এরপর লাস্ট ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে কি, the feeling of being upset or annoyed, especially because of an inability to change or achieve something. feeling মানে হচ্ছে অনুভূতি, আপসেট মানে হচ্ছে মন খারাপ। হ্যাঁ, অ্যানয়েড এবং আপসেট দুটা কাছাকাছি। এরপরে হচ্ছে ইনঅ্যাবিলিটি মানে হচ্ছে অক্ষমতা, অ্যাচিভ মানে হচ্ছে অর্জন। অর্থাৎ মন খারাপের এমন একটা অনুভূতি যেটা সাধারণত আমি যখন কোনো কিছু করতে ব্যর্থ হই বা কোনো কিছু অর্জন করতে ব্যর্থ হই, সেই ক্ষেত্রে আমাদের মনের ভিতর যে অনুভূতি কাজ করে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রাস্ট্রেশন। ঠিক আছে, অর্থাৎ 5 নাম্বার হচ্ছে তোমার ই এর সাথে মিলবে। সিটে চলে যাচ্ছি। এখানে একটা ফিল ইন দ্য গ্যাপের ব্যাপার রয়েছে এবং তোমাদের ইনস্ট্রাকশনে বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট বিলো। লিস্ট মানে হচ্ছে তালিকা আর বিলো মানে হচ্ছে নিচে, অর্থাৎ নিচে দেওয়া যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে তুমি কি করবে, এই ব্ল্যাঙ্কটা ফিল আপ করবে। তো আমরা এখানে 5টা ওয়ার্ড দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে লস্ট জেনারেশন, এরপরটা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড, এরপর রয়েছে হচ্ছে পলিটিক্যাল, এরপর ডিজিটাল, এরপর হচ্ছে কানেক্টেড। চলো আমরা এখন একটু এই শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করি। তো আমাদের প্রথমে বলছে যে the term dash refers to the generation affected by the aftermath of World War I and the Great Depression. হ্যাঁ, অর্থাৎ এখানে একটা টার্মকে বোঝানো হচ্ছে, যে টার্ম দিয়ে হচ্ছে এমন একটা প্রজন্মকে বোঝায় যারা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল স্বরূপ বা প্রথম বিশ্বযুদ্ধের কারণে যারা নানানভাবে ভুক্তভোগী হয়েছে। তো এখানে আমি আনসারটা দেখো পাশে লিখে রেখেছি, আমাদের আনসারটা হচ্ছে লস্ট জেনারেশন। কিন্তু এখন দেখো আমরা যদি আমাদের টেক্সটে ফিরে যাই, যে টেক্সটটা থেকে কোশ্চেনটা করা হয়েছে সেখানে যদি তুমি ফিরে যাও তাহলেও কিন্তু আনসারটা তুমি ডিরেক্টলি পেয়ে যাবে। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে বলা হচ্ছে যে লস্ট জেনারেশন, ঠিক আছে, যে দিস রেফার টু দোজ হু সাফার্ড দ্য আফটারম্যাথ অফ ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট। তাহলে এই যে লস্ট জেনারেশন শব্দটাই আমরা ওখানে ব্যবহার করছি। ওকে, আচ্ছা, এরপর দ্বিতীয় যে সেন্টেন্সটা রয়েছে সেটাতে একটু দেখি। দ্বিতীয় সেন্টেন্সটাতে বলছে যে তো দুয়ে বলছে ড্যাশ ইজ দ্য ফার্স্ট জেনারেশন টু গ্রো আপ এন্টায়ারলি ইন দ্য ডিজিটাল এজ। মানে এখানে আরেকটা জেনারেশনের কথা বলা হচ্ছে, এরাই হচ্ছে প্রথম প্রজন্ম
যারা কিনা পুরোপুরি একটা ডিজিটাল যুগে জন্মগ্রহণ করেছে। তো আমি শূন্যস্থানে লিখেছি হচ্ছে জেন জি, অর্থাৎ দ্বিতীয় নাম্বারে যেটা ছিল সেটাই আবার আমি এখানে বসিয়ে দিলাম। তো দেখো আমাদের 31 পেজে যদি আমরা যাই তাহলেও কিন্তু আমরা জিনিসটা পেয়ে যাব। দেখো এখানে বলছে জেনারেশন জেড is the group that grew up entirely in the digital age, the first to zoom into the internet। হ্যাঁ, অর্থাৎ জেনারেশন যেই হচ্ছে প্রথম প্রজন্ম যারা কিনা পুরোপুরি ডিজিটাল যুগে বেড়ে উঠেছে। তারপর দেখো 3 নম্বরে বলছে যে the 2018 road safety protest marked a shift in dash awareness or generation Z। তো আমরা যদি এই যে রিডিংটা একটু খেয়াল করি তাহলে দেখো এখানে বলছে যে এই যে the 2018 road safety protest and the brutal crackdown that followed marked a significant shift in Gen Z's consciousness, sharpening their political awareness। এই যে political awareness শব্দটা কিন্তু আমরা এখানেই পেয়ে গেলাম, ঠিক আছে। তারপর দেখো 4 নম্বরে বলছে যে the July uprising of 2024 called for new methods to address the challenges of today's dash world। তো এখানে আমি ব্যবহার করলাম হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড, অর্থাৎ 2024 সালের যে জুলাই বিপ্লবটা হয়েছে এটা হচ্ছে বর্তমানে ডিজিটাল ওয়ার্ল্ডের যে নানান রকমের চ্যালেঞ্জেস রয়েছে বা প্রতিকূলতা রয়েছে সেগুলোর মুখোমুখি হওয়ার একটা নতুন পদ্ধতি। হ্যাঁ, সর্বশেষ যেটা রয়েছে সেখানে বলছে যে Gen Z experiences a paradox of being both hyper connected yet often dash। অর্থাৎ এই যে Gen Z বা তোমাদের যে প্রজন্ম তারা কি করছে এক ধরনের দ্বিমুখী বা বিপরীতমুখী ব্যাপারের বা বিপরীতমুখী অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। যেহেতু তারা কি হচ্ছে তারা অনেক বেশি কানেক্টেড বা সম্পর্কিত এবং একই সাথে তারা বিচ্ছিন্ন। তো এখানে আমি একটু বলে রাখি আমাদের শূন্যস্থানের জন্য যে শব্দগুলো দেওয়া আছে এখানে আছে কানেক্টেড। হ্যাঁ, কিন্তু তোমাদের উত্তরটা হওয়ার কথা ছিল হচ্ছে আইসোলেটেড অথবা ডিসকানেক্টেড। এটাও একটা প্রিন্টিং মিস্টেক হতে পারে। এখন আমি কি জন্য আইসোলেটেড এবং ডিসকানেক্টেড বলছি তোমরা সেন্টেন্সটা আরেকটু ভালো করে খেয়াল করো। এখানে বলছে যে জেন জি অথবা এই যে প্রজন্ম, হ্যাঁ, তারা হচ্ছে এক ধরনের বিপরীতমুখী অভিজ্ঞতার সম্মুখীন হয়। যেহেতু তারা একদিকে হচ্ছে কি হাইপার কানেক্টেড, হ্যাঁ, অনেক বেশি সম্পর্কিত, আবার অন্যদিকে হচ্ছে তারা কি ছিল বিচ্ছিন্ন ছিল। তো এই জিনিসটাও কিন্তু আমরা আমাদের টেক্সটে পড়েছি। এই যে আমরা যদি সেন্টেন্সটা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে Gen Z experiences a paradox, hyper connected yet often isolated কথাটা ঠিক লেখা আছে। তো এখন আমরা শূন্যস্থানে আইসোলেটেড অথবা ডিসকানেক্টেড শব্দটা ব্যবহার করতে পারি। দুটার অর্থই হচ্ছে বিচ্ছিন্ন। অর্থাৎ এই জেনারেশনটা একদিকে যেমন অনেক বেশি সম্পৃক্ত তেমনি অন্যদিকে হচ্ছে তারা বিচ্ছিন্ন অবস্থায় আছে। Thank you very much. No more today. See you again.